সেমিস্টার 2 বাংলা জেনারেলের স্টুডেন্টদের জন্য আজকের আমার ক্লাস। জিই ডিএসসির স্টুডেন্ট যারা, তাদের জন্যই আজকের ক্লাস। আমরা আগের দুটো দিনের ক্লাসে দুটো বিষয় আলোচনা করেছি। এক, ভারতীয় ভাষা বংশ এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষা। দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি মধ্য ভারতীয় আর্য ভাষা। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব নব্য ভারতীয় বা আধুনিক ভারতীয় আর্য ভাষা, তার কালসীমা, তার সাহিত্যিক নিদর্শন, তার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ইত্যাদি বৈশিষ্ট্য, অর্থাৎ সম্পূর্ণভাবে নব্য ভারতীয় আর্য ভাষা নিয়ে আজকের আলোচনার বিষয়। আমি সরাসরি এবার বিষয়ে চলে যাই। নব্য ভারতীয় আর্য ভাষা কিভাবে গড়ে উঠছে বা কাকে আমরা বলবো নব্য ভারতীয় আর্য ভাষা? দেখো, খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে তৈরি হওয়া যে সমস্ত আঞ্চলিক ভাষা ভারতের বিভিন্ন প্রান্তে উদ্ভূত হয়েছিল এবং নানা বিবর্তনের মধ্য দিয়ে আজও যে ভাষা বহমান, সেই ভাষাই কিন্তু নব্য ভারতীয় আর্য ভাষা। আবার বলছি যে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে তৈরি হওয়া বা জাত যে সমস্ত আঞ্চলিক ভাষা সম্প্রদায় বা ভাষা গোষ্ঠী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উদ্ভূত হয়েছিল এবং নানাভাবে আজ পর্যন্ত নানা বিবর্তনের মধ্য দিয়ে যে ভাষা আজও বহমান, সেগুলোই হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। যেমন ধরো বাংলা, অসমিয়া, উড়িয়া, মৈথিলি, ভোজপুরি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, হিন্দি ইত্যাদি ইত্যাদি আরো অনেক ভাষা, ভারতীয় ভাষা। এই নব্য ভারতীয় আর্য ভাষার কালসীমা বা তার সময়ের যে বেষ্টনী বা পরিধি কি হতে পারে বা কি হয়েছে, নবম খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, নবম খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই নব্য ভারতীয় আর্য ভাষার কালসীমা। এর সাহিত্যিক নিদর্শন কি হবে? এর সাহিত্যিক নিদর্শনগুলো কি না, যেহেতু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রদেশে এই সমস্ত ভাষা প্রচলিত, তাহলে তাদের সেই সমস্ত মানে আঞ্চলিক যে ভাষাগুলো, যেমন বাংলা, উড়িয়া, অসমিয়া, মানে হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, গুজরাটি, এদের লেখা সাহিত্যই নব্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন হবে। তাহলে কি হবে আর্য ভাষা সাহিত্যিক নিদর্শন? যে অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যে সমস্ত ভাষা বিদ্যমান, সেই সমস্ত ভাষায় রচিত সাহিত্য, সেগুলোই হবে নব্য ভারতীয় আর্য ভাষার প্রধান সাহিত্যিক নিদর্শন। এবার আমরা আসব এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমি প্রত্যেকবারের মতন এবারও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। এক হচ্ছে তার ধ্বনিতাত্ত্বিক দিক, আর এক হচ্ছে তার রূপতাত্ত্বিক। আমি ধ্বনিতাত্ত্বিক দিক বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথমে আলোচনা করি, তারপরে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রথম যেটা আসছে, যে নবভারতীয় আর্য ভাষাতে পদের শেষে অবস্থিত যে স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে, সেটা কিন্তু লোপ পাচ্ছে বা বিকৃত হয়ে যাচ্ছে। আবার বলছি, পদের শেষে অবস্থিত স্বরধ্বনি নব্যভারতীয় আর্য ভাষায় লোপ পাচ্ছে। উদাহরণ হিসাবে কি দিতে পারি? আমরা যদি মধ্য ভারতীয় আর্য ভাষায় সংস্কৃতে মিহির এই শব্দটি ব্যবহার করে থাকি, বাংলায় কিন্তু নব্যভারতীয় আর্য ভাষায় সেটা হয়ে যাচ্ছে মিহির। অর্থাৎ অকারান্ত যে উচ্চারণ, সেটা লোপ পাচ্ছে, লোপ পেয়ে মিহির একটা হসন্ত যুক্ত উচ্চারণ প্রকাশ পাচ্ছে। যেমন রাম নবভারতীয় আর্য ভাষায় হয়ে যাচ্ছে উচ্চারণে রাম, বা গৌরব নবভারতীয় আর্য ভাষায় হয়ে যাচ্ছে গৌরব, প্রদীপ হয়ে যাচ্ছে প্রদীপ। এই যে বিবর্তন, এই বিবর্তন কিন্তু নব্য ভারতীয় আর্য ভাষা বা আধুনিক ভারতীয় আর্য ভাষার অন্যতম প্রধান ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য তো উচ্চারণের ভিত্তিতে মূলত আসবে, তাই এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে পয়েন্টটি আমরা বলবো,
সেটা হচ্ছে কোনো পদের মাঝখানে দ্বি স্বরধ্বনি, দ্বি মানে দুটি, দুটি স্বরধ্বনির যদি উচ্চারণ থাকে তবে শেষটি অ বা আ হলে তা লুপ্ত হয়েছে। যেমন ধরো ইয়, ইয়া, উয়, উয়া। তাহলে এই শব্দের মধ্যস্থিত দুটি স্বরধ্বনি, তার মধ্যে একটি লোপ পাচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন মৃত্তিকা, মৃত্তিকা এই শব্দটি কি হচ্ছে? ই আর আ, ই আর আ। তাহলে এই স্বরধ্বনি আসছে, তাহলে এর থেকে একটা লোপ পেয়ে রূপান্তরিত হচ্ছে, নতুন একটি শব্দ গঠিত হচ্ছে, মানে মানেটা একই থেকে নতুন শব্দ গঠিত হচ্ছে, সেটা হচ্ছে মাটি। মৃত্তিকা, মট্টিয়া, তার থেকে আসছে মাটি। এইরকম ভাবে পদের মাঝখানে অবস্থিত যে দ্বি স্বরধ্বনি বা দুরকম স্বরধ্বনি, তার মধ্যে অ বা আ থাকলে একটি লোপ পাচ্ছে। তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে কখনো কখনো পদমধ্যস্থিত বা পদের মাঝখানে ই, অ বা উ, অ এগুলো থাকলে সেগুলো যথাক্রমে দীর্ঘই আর হ্রস্ব ইয়ে পরিণত হয়েছে। আবার বলছি, উ, অ আর ই, অ থাকলে দীর্ঘই আর হ্রস্ব ইয়ে পরিণত হয়েছে। যেমন হচ্ছে ঘৃত, তার থেকে আসছে ঘি, অ তার থেকে আসছে ঘি। আবার বলছি ঘৃত, তার থেকে আসছে ঘি, অ তার থেকে আসছে ঘি। এবার আমি 4 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 4 নম্বর বৈশিষ্ট্য কি না, পদমধ্যস্থ যুক্ত ব্যঞ্জন একক ব্যঞ্জনে পরিণত হয়েছে। পদমধ্যস্থ যুক্ত ব্যঞ্জনগুলো একক ব্যঞ্জনে পরিণত হয়েছে। যেমন, এবং পাশাপাশি আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে পূর্ববর্তী হ্রস্বস্বরগুলো এই রূপান্তরের ফলে ক্ষতিপূরণ বাবদ দীর্ঘস্বরে পরিণত হয়েছে। যেমন হচ্ছে কার্য, তার থেকে আসছে কজ্জ, তার থেকে আসছে কাজ। তাহলে দেখতে পাচ্ছ যে যুক্ত ব্যঞ্জন কি? কার্য, কার্য, তার থেকে যুক্ত ব্যঞ্জন আসছে কজ্জ, একক ব্যঞ্জন হয়ে যাচ্ছে কাজ। তাহলে কার্য থেকে কজ্জ, তাহলে বর্গেজয় বর্গেজ, তার থেকে একটা বর্গেজ লোপ পাচ্ছে, একক ব্যঞ্জন হয়ে যাচ্ছে কাজ। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় কি হচ্ছে, যে এই কজ্জ থেকে যে কাজ আসছে, এই ক্ষতিপূরণ বাবদ কয়ের সঙ্গে একটা আকার যোগ হচ্ছে, অর্থাৎ এটা দীর্ঘস্বরে পরিণত হচ্ছে, হ্রস্বস্বরটা দীর্ঘস্বরে পরিণত হচ্ছে। আরেকটা উদাহরণ দিই, ধর্ম, ধম্ম, তার থেকে ধাম। আবার বলছি ধর্ম, ধম্ম, তার থেকে ধাম। এবার পরবর্তী যে বৈশিষ্ট্যটি আমি বলবো সেটি হচ্ছে যুক্ত ব্যঞ্জনের প্রথমটি নাসিক্য ধ্বনি হলে, নাসিক্য মানে উ, ইয়, দন্তের ন, মূর্ধন্য ম, এগুলো হলে সেটি ক্ষীণ হয়ে লোপ পায় এবং ক্ষতিপূরণ বাবদ পূর্ববর্তী স্বরধ্বনিকে আনুনাসিক করে তোলে। আবার বলছি, যুক্ত ব্যঞ্জনের প্রথমটি নাসিক্য ধ্বনি হলে, উ, ইয়, মূর্ধন্য, দন্তের ন, ম হলে সেটি ক্ষীণ হয়ে লোপ পায় এবং ক্ষতিপূরণ বাবদ পূর্ববর্তী স্বরধ্বনিকে আনুনাসিক করে তোলে। যেমন সন্ধ্যা, তার থেকে সন্ধ্যা, তার থেকে আসছে সাঁঝ। আবার বলছি সন্ধ্যা, তার থেকে সন্ধ্যা, তার থেকে আসছে সাঁঝ। সন্তার, তার থেকে সংতার, তার থেকে আসছে সাঁতার, ইত্যাদি ইত্যাদি আরো উদাহরণ আমরা পেশ করতে পারি, আর দীর্ঘায়িত করার দরকার নেই। পরবর্তী যে বৈশিষ্ট্যটি আমি বলবো সেটি হচ্ছে দুই স্বরের মধ্যবর্তী একক অল্প প্রাণ স্পর্শ ব্যঞ্জন থাকলে তার সংশ্লিষ্ট স্বরটির নানা রকম পরিণতি ঘটতে পারে। যেমন কখনো পার্শ্ববর্তী স্বরের সঙ্গে এই উদ্বৃত্ত স্বরটি সন্ধি হচ্ছে, কখনো মিলে দ্বিস্বরে পরিণত হচ্ছে। একটা উদাহরণ দিই, দ্বিস্বরে পরিণত হওয়ার উদাহরণ দিই। যেমন হচ্ছে বধূ, তার থেকে আছে বউ, ব হর্ষৌ, তার থেকে আছে বয় ঔকার। এই ধরনের, যেমন মধু, মৌ, তার সঙ্গে আসছে ময় ঔকার, মৌ, ইত্যাদি। আরেকটি বৈশিষ্ট্য আমি বলি, সেটি হচ্ছে এই রকম মানে এই নবভারতীয় আর্য ভাষায় নতুন নতুন বিদেশি শব্দের কিন্তু আমদানি ঘটছে, নতুন নতুন বিদেশি শব্দের আমদানি ঘটছে, যে কারণের জন্য শব্দ ভাণ্ডারও সমৃদ্ধ হচ্ছে। যেমন হচ্ছে ইংরেজি শব্দ কলেজ, জর্জ, আরো অন্যান্য বিদেশি ভাষার শব্দ এর মধ্যে ঢুকে শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। এবার আমি আসব
তার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি? যে 1 নম্বর আমি বলি যে নবভারতীয় আর্য ভাষাতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে লিঙ্গবিধি, সেই লিঙ্গবিধি কিন্তু যথাযথভাবে মেনে নেওয়া হয়নি বা মেনে চলা হয়নি। কেন কিভাবে হয়নি? যে আমরা দেখতে পাচ্ছি মারাঠি বা গুজরাটি এই দুটো ভাষা ছাড়া অন্যান্য সব ভাষায় ক্লীবলিঙ্গ কিন্তু লোপ পেয়েছে, অন্যান্য সমস্ত ভাষায় ক্লীবলিঙ্গ লোপ পেয়েছে, এবং বাংলায় সর্বনামে লিঙ্গভেদই উঠে গেছে। এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটা তার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। দ্বিতীয় কি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি? সেটা হচ্ছে বচন। বচন 2 প্রকার। এই যে 2 প্রকারের বচন, এটা কিন্তু নবভারতীয় আর্য ভাষায় দেখা যায়। আমরা এর আগে দেখেছি 3 প্রকার বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। কিন্তু এখানে এই দ্বিবচনটা লোপ পেয়ে এক বচন আর বহু বচনের আধিপত্য বিস্তার ঘটেছে এবং সেই অনুযায়ী ভাষাগুলো এগিয়ে গেছে। তৃতীয়ত, নবভারতীয় আর্য ভাষায় কারক প্রধানত কিন্তু 2টি। এক হচ্ছে মুখ্য কারক, একটা হচ্ছে গৌণ কারক। মুখ্য কারক মানে আসছে কর্তৃকারক বা কর্তা, আর গৌণ কারকে করণ, সম্প্রদান, অপাদান, কর্ম ইত্যাদি ইত্যাদি। এইগুলো কিন্তু নবভারতীয় আর্য ভাষায় আসছে। চতুর্থত, বিভক্তি। এই যে প্রাচীন বিভক্তি নবভারতীয় আর্য ভাষায়, তা কিন্তু লোপ পাচ্ছে। প্রাচীন বিভক্তি লোপ পেয়ে আমি একটা উদাহরণ দিই। যেমন বাংলা ভাষায় র বা এর আগে হয়ে যাচ্ছে কে। যেমন যে বাংলার লোক, ঘরের বাইরে, এই যে বিভক্তিগুলো, এগুলো কিন্তু কে মানে এগুলো প্রাচীন বিভক্তি কিন্তু নয়, এগুলো কিন্তু লোপ পাচ্ছে। এই জায়গাগুলো দেখতে হবে। পরের যে বৈশিষ্ট্য, ক্রিয়ার কাল ও ভাব। ক্রিয়ার যে আগে 5টা কাল ছিল, 5টা ভাব ছিল, সেই 5টা কাল বা 5টা ভাব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। বর্তমানে কাল তার মানে তার যে সেটা নির্মিত হচ্ছে কিভাবে, কর্তৃবাচ্য এবং কর্মভাব পাচ্ছে। ভবিষ্যৎকাল সম্পন্ন হচ্ছে তব্য, সর্তি ইত্যাদি প্রত্যয়যোগ। এইগুলো কিন্তু নবভারতীয় আর্য ভাষার অন্যতম রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এরপরে যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা আমি বলবো, সেটা হচ্ছে নবভারতীয় আর্য ভাষায় শ্রুতি অর্থাৎ অন্তস্থ শ্রুতি আর বশ্রুতি এর প্রচলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্তস্থ শ্রুতি, বশ্রুতির প্রচলন আমরা দেখতে পাচ্ছি। যেমন উদাহরণ দিই অন্তস্থ শ্রুতির। অন্তস্থ শ্রুতি হচ্ছে দুয়েক, কয়েক ইত্যাদি ইত্যাদি। আর বশ্রুতি আসছে কি মোয়া, মোয়া, এটা হচ্ছে বশ্রুতি ইত্যাদি। আরো এক দুটো একটা উদাহরণ রয়েছে। একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আজকের আলোচনা। সেটা হচ্ছে নবভারতীয় আর্য ভাষায় বাক্য গঠনের পদ্ধতিও বিচিত্র। কেন না, এখানে মানে প্রাচীন রীতিকে অনুসরণ করা হয়নি, নব্য রীতিকে গ্রহণ করা হয়েছে। এবং আরেকটা জিনিস দেখার, সেটা হচ্ছে বিশেষ ক্ষেত্র ছাড়া কর্মভাববাচ্যের ব্যবহার কিন্তু আর থাকলো না নবভারতীয় আর্য ভাষায়। বিশেষ ক্ষেত্র ছাড়া নবভারতীয় আর্য ভাষায় কর্মভাববাচ্যের ব্যবহার থাকলো না। আরেকটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে নবভারতীয় আর্য ভাষা ছন্দ রীতিগত যে দিকটা, সেটা হচ্ছে এখানে মাত্রাবৃত্ত রীতিকে অনুসরণ করা হচ্ছে। মাত্রাবৃত্ত রীতিকে অনুসরণ করা হচ্ছে। কখনো অক্ষরমূলক আগে আমরা দেখেছি, এটা তার স্বরমূলক দেখেছি, এখানে মাত্রাবৃত্ত রীতিকে অনুসরণ করা হচ্ছে। এটি তার অন্যতম ছন্দ রীতিগত দিক। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা সংক্ষিপ্তভাবে নব্যভারতীয় আর্য ভাষার তার কালসীমা, তার সাহিত্যিক নিদর্শন, তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই আজকের আলোচনা বিশেষ উপকারে আসবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।